শুনছিলেন দেশ বিদেশের খেলা সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা বলছিলাম যে আজকে আমরা কথা বলবো এশিয়ার মঞ্চ মাতাচ্ছে বাংলার মেয়েরা। সেই বিষয় নিয়ে বাংলাদেশের নারী দল এশিয়ান কাপে খেলছে প্রথমবারের মতো। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সঞ্জিদা আক্তার। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই সঞ্জিদা, মানে ঢাকায় বসে খারাপ লাগছে কতটা আসলে যে এই দলের সঙ্গে থাকতে না পারার জন্য, সেটা জানতে চাই, এবং মেয়েদের পারফরমেন্স কেমন লেগেছে প্রথম ম্যাচে? সেটা তো হচ্ছে দীর্ঘদিন যাবত আমরা একসাথে খেলাধুলা করছি, এটা তো মানে খারাপ লাগারই কথা। সেখানে সেই টুর্নামেন্টে বড় আসলে আমি নেই, আর তাদের খেলা দেখছি অনেক ভালো খেলছে, অনেক অনেক, যেটা হচ্ছে আমাদের প্রত্যাশার বাইরে ছিল আর কি। মানে আপনি নিজেও ভাবতে পারেননি, মানে আপনি যেহেতু প্লেয়ার এই টিমের সাথে মিশেছেন, আপনিও ভাবতে পারেননি যে বাংলাদেশ এভাবে খেলবে? না, আসলে আমাদের মেয়েরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, তা তো আমরা দেখছি, বাট মানে অনেক ভালো আর কি করছি। চায়না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সে তুলনায় আমাদের মেয়েরা অনেক ভালো খেলছে। আর বিশেষ করে ঋতু একটা শট নিয়েছে দূর থেকে, এটা যদি গোল হইতো তাহলে হয়তো বা আমরা আরো ভালো কিছু করতে পারতাম। ঋতুর ওই শট নিয়ে কথা বলতে চাই। ঋতুর ওই শটের সময় মানে আপনার কি এক্সপ্রেশনটা কি ছিল, কেমন মনে হচ্ছে? আমার আসলেও ও হচ্ছে মানে আমরা যখন ম্যাচ খেলতাম তখন প্র্যাকটিস ম্যাচে ও সেরকম এরকম আর কি অনেক দূর থেকে শট করতো। তো আমার মনে হয়েছিল এটা হয়তো বা গোল হইতে পারতো, মনে ভাবছিলাম প্রথমে গোল হয়ে যাবে হয়তো বা। নেপালে এরকম সেম গোল করেছিল, সাফে এরকম গোল করেছিল। জি, পরে দেখলাম যে চীনের গোলকিপার অনেক লম্বা ছিল, যার কারণে সেভ করে দিছে। মানে লম্বা হওয়ার কারণে আসলে, না হলে একদমই। হ্যাঁ, যদি হচ্ছে মানে একটু হাইটে কম হইতো বা ওইরকম টাইপের, তাহলে গোল হইতে পারতো। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে লাফ দিলেই আসলে বলটা ঢুকে যেত। এমনিতে মানে চীনের ম্যাচটা নিয়ে অনেকেই বলছে, আমরা বলছি যে খুবই ভালো খেলেছে, কিন্তু আপনাদেরই ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং এর চেয়ারম্যান তিনি বলছেন যে আসলে চীনের ম্যাচটা চেয়েও কোরিয়ার ম্যাচটা আরো কঠিন হবে। মানে চীনের দলটা বয়স্ক, কিংবা এই দলটার বেশি বয়সী কারণে, কিংবা মেইন প্লেয়াররা না কয়েকজন নিয়ে, এরকমটাও তিনি বলছেন। মানে এটা আসলে আপনি কতটা মনে করেন? আসলেও চায়না অনেক ভালো খেলে, তাদের এস লেভেলের খেলাও অনেক ভালো, কিন্তু গত ম্যাচে মানে যেটা খেলছে আমি আসলে জানি না তারা হচ্ছে আসল টিম কিনা, কিংবা বাদ পড়েছে কিনা কেউ। হ্যাঁ, এটা আসলে আমি নিজেও জানি না, বাট আমাদের মেয়েরা অনেক ভালো খেলছে এটা আমি জানি। 100%। হয়তো বা এটা হইতে পারে যে আমাদের মেয়েরা ভালো খেলছে, ওরা হচ্ছে করতে পারে নাই, এটা আসলে বলতে পারবো না। বাট উত্তর কোরিয়ার সাথে হচ্ছে আমাদের আরো ফাইটিং ম্যাচ হবে, কারণ ওরা হচ্ছে অনেক ভালো খেলে। আচ্ছা, এবং আজকে পিটার বাটলার বাংলাদেশের কোচ, তিনি একটা সংবাদ সম্মেলনে করেছেন, ম্যাচের আগের দিন যেটা করে থাকেন, তিনি বলেছেন যে উত্তর কোরিয়ার বিপক্ষে উই হ্যাভ এ প্ল্যান, মানে আমাদের একটা পরিকল্পনা নিয়েই তিনি নামবেন এবং উত্তর কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশ চমকে দিতে চায়। যদিও তিনি কিন্তু আসলে যে কিরণ আপার যে বক্তব্য সেটার সাথে একমত হননি। তিনি বলেছেন যে চায়না তো আর সেই রকম দল না, সেটা ফরাসগঞ্জ নয়, নাসরিন স্পোর্টস একাডেমিও নয়। তিনি এই টাইপের কথাও বলেছেন সংবাদ সম্মেলনে। চায়না 9 বারের চ্যাম্পিয়ন এবং কারেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন তারা, সুতরাং তাদের সঙ্গে আমরা ভালো খেলেছি, কিংবা মেয়েরা ভালো খেলেছে, তেমনটাই তিনি মনে করেন। একটু জানতে চাই যে বাংলাদেশের খেলা দেখে আপনার যে ভালো লাগাটা, কিংবা এত চেঞ্জ হওয়াটা, মানে এটার কারণটা কি? বাংলাদেশ তো গত 3-4 মাসে কোনো প্র্যাকটিস ম্যাচও খেলেনি, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ আমি যদি বলি। বাংলাদেশের এই ইমপ্রুভমেন্টের কারণটা কি আসলে? দেখেন, আপনি তো একদিন দুদিনে ইমপ্রুভ করতে পারবেন না। আমাদের যে ফেডারেশন একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করছিল, ওইটা হচ্ছে মানে 6 বছর একদম। ওই সময় আমরা যে কঠোর হার্ডওয়ার্ক করছি, ওটা হচ্ছে এখন আস্তে আস্তে কাজে দিচ্ছে। এখন অনেকেই হ্যাঁ বলতে পারে যে না, হয়তো বা এই 1 বছর 1.5 বছর এরকম ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে, বাট আমরা যে ওই সময় থেকে হার্ডওয়ার্ক করছি, আপনি যখন একটা মানে গাছ লাগাবেন ছোটবেলায়, ওটা যত্ন নেবেন, তারপর হচ্ছে বড় করবেন, তারপর ফল আসবে, ফুল আসবে। সেটা হচ্ছে 1-2 দিনে হয় না, আমরা কঠোর পরিশ্রম করছি ওই সময়। দীর্ঘ 5-7 বছর মানে এরকম হয়েছে যে বাসায় যেতে পারি নাই, প্রতি ঈদে হয়তো বা ঈদও করতে পারি না, ক্যাম্পে ঈদও করা লাগছে, মানে এরকম একটা পর্যায়ে আমরা আপনাদের ভোর সকাল শুরু হতো ভোর 4টা 4:30টার দিকে। হয়তো বা এটা অনেকে জানে না যে ওই সময় আপনারা যারা মিডিয়ার লোক আছেন তা ম্যাক্সিমাম তারা অনেকেই জানে যে আমরা কি পরিমাণ কষ্ট করছি। যখন 4টার সময় মানে আলো ফুটে নাই, ওই সময় আমরা যারা প্র্যাকটিস করছি, আমাদের বাসের হচ্ছে যে লাইট ছিল ওইটা দিয়ে, লাইট দিয়ে। হ্যাঁ হ্যাঁ। সো অনেক কিছু স্যাক্রিফাইসের পরে আজকে এই পর্যন্ত আসা আর কি। ওইটাই আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা ভালো পর্যায়ে যাচ্ছি। আচ্ছা, ওইটারই ফল আপনারা পাচ্ছেন। ওই সময় গোলাম রব্বানী ছোটন ছিলেন, কিংবা আরো অনেকেই ছিলেন যারা আস্তে আস্তে জড়িয়েছেন, পরে সরে গেছেন, কিংবা নতুন কেউ এসেছেন, কিন্তু আপনাদের ধারাবাহিকতাটা ছিল। আরো কি ভালো হতে পারতো কিনা? এই যে আমি বললাম যে 3-4 মাস কোনো প্র্যাকটিস ম্যাচ ছিল না বাংলাদেশের, প্ল্যান ছিল। সেটা তো অবশ্যই। দেখেন,
আমরা ওমেন্স লিগ খেলছি। এখানে হচ্ছে 3টা টিম বা 4টা টিম ছাড়া কিন্তু ওরকম মানে কম্পিটিটিভ কোনো ম্যাচ আমরা মানে মেয়েরা খেলতে পারি নাই। তো যদি হচ্ছে তারা দেশের বাইরে তো মানে ফ্রেন্ডলি ম্যাচ খেলতো, তারপর হচ্ছে বাইরে যায় মানে উন্নত কোনো ক্যাম্পে অংশগ্রহণ করতে পারতো, আর অনেক ভালো কিছু করতো। যেমন ইন্ডিয়া হচ্ছে চাইনিজ তাইপের সাথে 2-1 গোলে হারছে, আর এটা অনেক ফাইটিং ম্যাচ ছিল। তারা অনেক ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা, ইউরোপিয়ান মানে ক্লাবগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসছে। তারা অনেক ভালোই করতেছে, আমাদের মেয়েরা ভালো করতেছে, আরো হয়তো ভালো করতে পারতো যদি ওরকম সুযোগ হইতো। আর একটু প্রস্তুতিটা ভালো, কারণ ওমেন্স লিগে হচ্ছে অনেকটা সময় চলে গেছে ওখানে। অনেক বড় সময় গিয়েছে, কিন্তু খুব বেশি কম্পিটিটিভ ম্যাচ হয় নাই। মানে আপনি নিজেই বলছেন 2টা থেকে 3টা কিংবা সর্বোচ্চ 4টা টিম একটু ভালো ছিল, সর্বোচ্চ 4টা টিমেরই হচ্ছে কম্পিটিটিভ ম্যাচ মানে ছিল আর কি। বাকিগুলো হয়নি, এবং মাঝখানে অনেকটা ব্রেকও ছিল, অনেক দিন গ্যাপও ছিল লিগে। সব মিলে এই লিগটা নিয়ে যদি একটু কথা বলি, যে লিগে কি আসলে বড় দলগুলো আসা দরকার, নাকি আসলে বিদেশি আসলে আসলে কম্পিটিশনটা বাড়বে? কারণ আমাদের প্লেয়ার তো আসলে লিমিটেড, আপনারা তো মানে টপ টায়ারে যারা খেলেন তাদের সংখ্যাটা তো কম, মানে কিভাবে আসলে এটা কম্পিটিশনটা বাড়ানো সম্ভব? হ্যাঁ, সেটা তো অবশ্যই ফরেন কোটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার যেমন আমাদের প্রফেশনাল ক্লাবগুলা, এবার হচ্ছে বাংলাদেশ পুলিশ টিম মনে হয় শুধু প্রফেশনাল, ফরাসগঞ্জ খেলেছে আর ফরাসগঞ্জ ছিল, তাছাড়া কিন্তু কোনো প্রফেশনাল টিম আসে না। আমার মনে হয় বনি, মোহামেডান, বসুন্ধরা কিংস মানে তাদের মতো ক্লাব যদি আসে তাহলে হয়তো বা আরো ভালো হবে। কারণ তখন হচ্ছে প্লেয়ারগুলো হচ্ছে হয়তো বা 3টা টপ টায়ার প্লেয়ার হয়তো বা 3টা পাবে একটা ক্লাব, এরকম হইলে অনেক মানে ভালো হবে আর কি। মানে তখন বিদেশি আসবে এবং কম্পিটিশন বাড়বে। মানে 4টার জায়গায় যদি 6টা-7টা টিম একরকম হয়, তখন আসলে খেলার মানটা বাড়বে। যেটা হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে নেপাল, ভুটান তারা করে, মানে ওদের লিগগুলোতে এরকম কম্পিটিশন হয়। এবং আপনি তো খেলে এসেছেন ইন্ডিয়ান লিগে, মানে সেইখানকার ইন্ডিয়া, ভুটান, ভুটানের লিগেও খেলেছেন, সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আপনাকে হেল্প করছে বলতে। একটু আবারও এশিয়ান কাপে আসতে চাই, যে এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দেখে কি মনে হয়েছে? যে মানে বাংলাদেশ কি সেকেন্ড ম্যাচে, কালকে উত্তর কোরিয়ার সাথে সকালে খেলা, মানে সেইখানেও কি বাংলাদেশ মানে এরকমই খেলবে, কিংবা এর চেয়েও ভালো খেলবে, নাকি আসলে এক্সপেকটেশনটা তো বাড়িয়ে দিয়েছে মেয়েরা? তারা যেহেতু প্রথম ম্যাচ অনেক ভালো করছে, তো আমার মনে হয় প্রথম ম্যাচ যদি ভালো হয় তাহলে কনফিডেন্স আরো বেশি বেড়ে যায়। তো আমার মনে হয় উত্তর কোরিয়ার সাথে আরো কনফিডেন্টলি খেলতে পারবে তারা। আচ্ছা, উত্তর কোরিয়ার র্যাঙ্কিং কিন্তু 7, যেখানে চায়না র্যাঙ্কিং ছিল 12। মানে উত্তর কোরিয়া ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 7 নম্বর, মানে ওয়ার্ল্ডের 7 নম্বর টিম। মানে বাংলাদেশ সেখানে 122। মানে এটা একটা, আসলে এখানে আমি একটা কথা বলি, যে র্যাঙ্কিং এর যে বিষয়টা আছে, এটা হচ্ছে ধরেন আমরা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ওরকম খেলি না, বা আমরা হচ্ছে মানে আমরা এশিয়ার বাইরে যে আমরা কোনো হচ্ছে মানে ম্যাচ খেলি না, আমাদের হায়ার র্যাঙ্কের ম্যাচ খুব কম খেলি, যার কারণে আমাদের র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছে। আর যারা হচ্ছে মানে র্যাঙ্কিং এ আগায় আছে তারা কিন্তু বসে থাকে না, তারা ধরেন মাসে এরকম আছে 2টা ম্যাচ এরকম খেলে ফেলে, সেজন্য তাদের র্যাঙ্কিংটা অনেক আগায় আছে। আর আমাদের র্যাঙ্কিং কিভাবে আগাবে? আমরা তো ম্যাচই পাই না। ম্যাচ যত খেলবেন আপনি, র্যাঙ্কিং আপনি তত আগাবে। সুতরাং ম্যাচের র্যাঙ্কিং এর সাথে আসলে বাংলাদেশের আসল চিত্রটা আসলে বোঝা যাচ্ছে না। মানে আপনি বলছেন যে বাংলাদেশের অবস্থান আসলে, আমার কাছে এটা মনে হয় না, অবশ্যই আমিও একমত আপনার সাথে যে বাংলাদেশের অবস্থান আরো উপরের দিকে কিংবা আরো সামনের দিকে। উত্তর কোরিয়ার কথা আমরা বলছিলাম, যে চায়না, উত্তর কোরিয়া কিংবা উজবেকিস্তান, আমরা বাংলাদেশের তাজিকিস্তানের সাথে খেলেছি, এদের প্লেয়ারদের হাইট আমাদের সবসময় একটা বাধা হয়ে দাঁড়ায়। মানে এইটা আপনারা খেলতে গিয়েও কি সেটা ফেস করেন কিনা কিংবা করেছেন কিনা? সেটা দেখেন, আগে যখন ইরানের সাথে খেলছি তখন হচ্ছে আমরা তাদের মানে এখানে পড়ে থাকতাম। আমাদের সবসময় এরকম হইতো যে আমরা হচ্ছে মানে ফিজিক্যালি অনেক পিছিয়ে যেতাম, বাট মেন্টালি আমরা স্ট্রং থাকতাম। তো এখনো সেম এরকমই আর কি, আমরা ফিজিক্যালি একটু থাকি, আমরা হাইটে একটু ছোট থাকি, ওরা একটু বড় থাকে। এটা হচ্ছে অনেক সময় হচ্ছে ম্যাটার করে না, আবার অনেক সময় ম্যাটার করে। আচ্ছা, মানে আমি চীনের সঙ্গে খেলাটাতে উদাহরণ বলি, যে হাইট ওদের বেশি ছিল, কিন্তু আমরা দেখেছি আমরা ডমিনেট করেছি, স্ট্যামিনা বলি কিংবা স্কিলে বলি, ওদের কাছ থেকে বল স্ন্যাচ করে নেয়া কিংবা ডিফেন্ডিং বলি, স্পিড বলি, আমরা আমার মনে হয়েছে যে আমরা প্রায় সমানতালেই লড়াই করেছি। মানে সেটা আসলে কেন সম্ভব হয়েছে? আমি একজন বলছিলেন যে কালকে ফুটবল ফেডারেশনের সহসভাপতি এসেছেন, তিনি বলছিলেন আমাদের নতুন ট্রেনার এসেছেন, তার কারণে একটা বড় পরিবর্তন এসেছে, স্ট্রেংথ কোচ তার কারণে, কিংবা আমাদের আসলে ফিজিক্যাল ফিটনেসটা আসলে দিনকে দিন বেড়েছে। ট্রেনার আগেও ছিল, মাঝখানে কিছুদিন ট্রেনার ছিল না, এখন আবার ট্রেনার আসছে। আসলে ওই যে হার্ড ওয়ার্ক করতেছে মেয়েরা, এটাই হয়েছে মেইন কারণ। মানে হার্ড ওয়ার্কের কারণেই মেয়েরা এগিয়ে গেছে। খাওয়া দাওয়া, হার্ড ওয়ার্ক, ওগুলাই হয়েছে মেইন। খাওয়া দাওয়া, হার্ড ওয়ার্ক এবং ভালো মাঠ, মানে সেটাও কি একটা বড় কারণ কিনা, যে আমরা তো এরকম? সেটা তো অবশ্যই, ভালো মাঠ তো আমাদের নাই। আমাদের ভালো মাঠ থাকলে আমাদের মেয়েরা হয়তো বা আরো ভালো খেলতে পারতো। কারণ দেখেন আমাদের
ঢাকা মানে জাতীয় স্টেডিয়াম ছাড়া আমি দেখি না আর কোনো ভালো মাঠ আছে আচ্ছা ওইরকম খেলার মতো। সো দেশের বাইরে হচ্ছে প্রত্যেকটা মানে আপনি জায়গায় জায়গায় যা দেখবেন যে অ্যাভেলেবেল মাঠ, খেলার মাঠ, তারা এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, বাট আমরা এটাতে অনেক পিছিয়ে আছি। আমাদের খেলার মাঠ নেই এবং আপনাদের তো মেয়েদের খেলার জায়গা সব শেষ ছিল কমলাপুর স্টেডিয়াম এবং বিএফএফ টার্ফ, সেটা কি অবস্থায় খেলতে হয়েছে সেটা তো আমরা দেখেছি। এখন যদিও পরিবর্তন হয়েছে, নতুন টার্ফ বসেছে। আসলে এগুলা ফ্যাসিলিটি থাকলে মানে যারা স্পোর্টসের মানুষ যদি এগুলা পায় ঠিক মতো, তাহলে তারা মানে প্রাণ খুলে পাখির মতো উইড়ে উইড়ে খেলতে চায় আর কি। আমার যেটা মনে হয়, আমার এটা মনে হয় আমার কাছে, নতুন জার্সি প্যান্ট পাইলাম, নতুন বুট এগুলা পাইলাম, নতুন একটা মাঠে গেলাম, আমার স্পিড আরো বেড়ে যায়। এটা আসলে এটাই প্লেয়ারদেরই আর কি। আচ্ছা আচ্ছা, মানে পাখির মতো উড়ে উড়ে খেলতে মন চায় আপনার, তখন এটা আপনার মনে হচ্ছে। মানে মেয়েদের সাথে কথা হয়েছে কিনা খেলার আগে এবং পরে? এই দলের সবাই আপনার সমবয়সী বা বড় বা ছোট? ছোটই বেশি আমার মনে হয়, যে সমবয়সী এবং ছোট, মানে তাদের সাথে কথা হয়েছে কিনা, কি বলছে তারা? একজনের কথা দুজনের কথা যদি আমাদের বলেন দর্শকদেরকে, আমরা মানে ম্যাচ নিয়ে, মানে পার্সোনাল কথা অনেক না। ভালো খেলছে এটাই বলছি, যে অনেক ভালো খেলছো। ঋতুপর্ণার সাথে কথা হয়েছে? মারিয়ার সাথে হয়েছে। মারিয়ার সাথে, আচ্ছা হ্যাঁ, মারিয়া কি বলেছে? আমরা তো একই ব্যাচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারিয়া, মনিকা, শামসুনা সিনিয়র, শিউলি, তারপরে তহুরা, আমরা সবাই আপনারা একই সমবয়সী। মানে ওরা কি বলেছে, মানে ওরাও কি আসলে অবাক হয়েছে যে এরকম খেলে? হ্যাঁ, ওরা বলছে ওরা ওদের দিক থেকে অনেক চেষ্টা করছে, 100% দেওয়ার চেষ্টা করছে, আর ভালো হয়ে গেছে আর কি, এটাই। আচ্ছা, বাট ওরা চাইছিল যে মানে ভালো কিছু হোক, কারণ আমরা তো কখনো এইভাবে মানে বড় এতে মানে চান্স হয় নাই, এই প্রথম চান্স হয়েছে। সো তারাও চাচ্ছে না সুযোগটা আসলে মিস করুক বা খারাপ কিছু হোক। আচ্ছা, আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। একটা প্রশ্ন রেখে যেতে চাই যে মিলি না রূপনা আপনার কাছে গোলকিপার হিসেবে এক নম্বরে কে? গতকাল মিলি খেলেছে প্রথম ম্যাচে, সেই ম্যাচে মিলি খেলে আলোচনায় এসছে, কিন্তু রূপনা বাংলাদেশ এক নম্বর গোলের রক্ষক আমরা এতদিন জানতাম। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। মানে ভালো, ও মানে চেষ্টা করে এত বেশি, শেষ পর্যন্ত লড়াই করে যায়। আর রূপনা তো কি বলবো, রূপনাটা তো আপনারা নিজেরাই সবাই জানেন ও কি করতে পারে একদম। সো যখন দেখলাম যে স্কোয়াডে চেঞ্জ, আমি হয়তো প্রথমে মনে করছি ইনজুরি কিংবা অন্য কিছু, ইনজুরি বা কিছু একটা এরকম টাইপের কিছু একটা। আরেকবার মনে হয়েছে যে মিলি তো একটু লম্বা, ওখানে হচ্ছে মানে গোলকিপার এটা দেখবে আগে, কারণ ওরা যখন দেখবে যে শর্ট টাইপের গোলকিপার, তখন শুধু ইয়ারে মারার চেষ্টা করবে, কারণ অভিজ্ঞ মানে প্লেয়ার সবাই থাকবে, সবাই তো আর ছোট না, এজ লেভেলে কোনো প্লেয়ার ওখানে খেলবে না। পরে এটাও মনে হয়েছে, তো এটা নিয়েই ছিলাম হচ্ছে আসলে মানে আজকে ও কি পারফরমেন্স করে এটা নিয়ে, যে ভালো করে। হ্যাঁ, কারণ হঠাৎ করে ও কিন্তু মানে রূপনার মতো হচ্ছে মানে খেলে খেলে কিন্তু আসে নাই, মানে ম্যাচ টাইম খুবই কম পাইছে ও মানে ওর তুলনায়। তো পরে যখন খেলা শুরু হলো দেখতেছি তো ও অসাধারণ সেভ দিছে, অসাধারণ সেভ দিয়েছে। যে মানে সব মিলে মানে সেকেন্ড ম্যাচে কি হতে পারে, মিলি আবার নাকি আবার রূপনাকে খেলানো হতে পারে, মানে এখানেও কি একটা চমক অপেক্ষা করছে? মনে হয় মিলিকেই খেলাবে, মিলিকেই খেলাবে। কারণ উত্তর কোরিয়া আর ওদের খেলার স্টাইল মানে চায়না থেকে আরো ডিফারেন্ট। কারণ হচ্ছে উত্তর কোরিয়া শুধু সুইচ করে খেলে, আমরা যখন এস লেভেলে খেলছি আন্ডার 16 ওই সময় দেখলাম যে মানে বল শুধু উপর দিয়ে মানে যায় আর যায়, এরকম একটা অবস্থা। মানে ওরা আরো বেশি সুইচ করে খেলে, তারপরে দূর থেকে অনেক বেশি শুটিং করে। আমার মনে হয় মিলিকে হয়তো সে হাইটের কারণেই। এবং মিলিকে আজকে কোচ পিটার বাটলার বলেছেন যে এলভিস প্রিসলি তার সাথে তুলনা করেছেন, এবং তার হেয়ার স্টাইল বলেছেন যে এই এশিয়ান কাপের বেস্ট হেয়ার স্টাইল মিলির, মানে আজকে পিটার বাটলার বলেছেন। পিটার বাটলারের কথা বলছিলাম, যদিও আমি জানি যে আপনি তার অধীনে খুব কম খেলেছেন কিংবা অল্প সময় খেলেছেন, কোচের কৌশলটা আসলে মেয়েদের এই পারফরমেন্সে আপনি প্রথম থেকেই বলছিলেন যে আসলে একদম ছোট থেকেই তারা যেভাবে বেড়ে উঠেছে সেটাই একটা বড় কারণ। তারপরেও ম্যাচের দিন তো আসলে কৌশলটা কোচের কিছুটা হলেও কাজে লাগে, কিংবা বড় অংশই ফুটবলে কাজে লাগে। তার কৌশল আপনি আসলে কিভাবে দেখেছেন, যে এই দুই অসম লড়াইয়ে যেভাবে তিনি বাংলাদেশের কৌশল সাজিয়েছেন চীনের বিপক্ষে কিংবা কোরিয়ার বিপক্ষেও তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে, মানে সেটা আপনি কিভাবে দেখেন যে বাটলার কেমন কোচ হিসেবে কিংবা কিভাবে সাজাতে পারে? এটা এখন দেখেন একটা কোচ হচ্ছে মানে যার সাথে মানে ম্যাচ, সেই অপোনেন্টের দ্বারা কিভাবে খেলা, তাদের উইক পয়েন্ট সব কিছু বের করে উনি হচ্ছে সেটা নিয়ে কাজ করে। সো উনিও হয়তো সেটা নিয়ে কাজ করছে, আর সে অনুযায়ী হচ্ছে প্ল্যানিং করছে, সেই প্ল্যানিং মাফিক হচ্ছে প্লেয়াররা
মানে খেলছে, উনি যে প্ল্যানিং করছে মেয়েরা হয়তো বা 100% সেটা মানে ফুলফিল করতে পারছে, যার কারণে হচ্ছে ভালো একটা রেজাল্ট আসছে। মানে উত্তর কোরিয়ার ম্যাচে কি বাংলাদেশ এই ফরমেশনেই কিংবা এই কৌশলেই খেলবে? আপনার কি মনে হয় বাংলাদেশ তো একটু হলেও মানে আমরা যেটা ভেবেছিলাম একটু লো ডিফেন্স খেলবে কিংবা ডিফেন্সিভ মুডে খেলবে সেটা খেলেনি, মানে সেই জায়গাটা উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচটাও কি একই রকম হতে পারে? আসলে এটা হচ্ছে হতেও পারে, আবার ওনার যদি মনে হয় যে টেকনিক্যালি উনি মানে চেঞ্জ করবে, এটাও হতে পারে। আচ্ছা, হ্যাঁ, না সম্পূর্ণ ওনার আর সেটা তো কি। অবশ্যই সম্পূর্ণ ওনার, কিন্তু আপনার ধারণাটা কি যে বাংলাদেশ উত্তর কোরিয়া যে ধরনের ফুটবল খেলে সেখানে বাংলাদেশ কি এরকম প্রেসিং করে খেলবে নাকি আসলে বাংলাদেশ ডিফেন্ডিংটা আসলে বেশি করার চেষ্টা করবে? আসলে এখন আমাদের মেয়েদের একটা অভ্যস্ত হয়ে গেছে যে মানে ডিফেন্ডিং করে খেলার চাইতে মানে হাই প্রেসিং করে খেলাটা খেলাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো আমার মনে হয় হয়তো বা শুরুটা হচ্ছে চায়নার মতোই করবে। আচ্ছা, শুরুটা চায়নার মতোই করবে, তার পরবর্তীতে পরিস্থিতি হ্যাঁ, বিবেচনায় আসলে পরিস্থিতি দেখা যাবে। এ তো প্ল্যানিং থাকবে যে মাঠে প্রথমে আমরা শুরু করবে পাবে, যদি আমরা দেখি যে এরকম এরকম হচ্ছে তখন আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, মানে অপশন বি অপশন সি তে চলে যাব। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কিংবা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবে? টপ 8-এ থাকবে কিনা? সেরা 3 হতে হবে বাংলাদেশকে। মনে হচ্ছে পারবে। উজবেকিস্তানের সঙ্গে জিততে হবে তো সেই ম্যাচটা। উজবেকিস্তানের সাথে জিতলে হচ্ছে পারবে। মানে আপনি উজবেকিস্তানের সঙ্গে জেতার ব্যাপারে আশাবাদী? মানে আমি আশাবাদী। মানে কারণ কি? কারণ হচ্ছে নেপাল হচ্ছে ড্র করছিল ওদের সাথে, হ্যাঁ, আর নেপালের সাথে হচ্ছে আমরা জিতছি, আর উজবেকিস্তানের সাথে আমার মনে হয় আমরা আমাদের প্ল্যানিং মতো খেলে আমরা গোল নিয়ে মানে মাঠ ছেড়ে আসতে পারবো আর কি। উজবেকিস্তানের সঙ্গে সেটা একটা বড় অর্জন হবে যদি আমরা টপ 8-এ যাই। এবং উজবেকিস্তান প্রথম ম্যাচে কিন্তু এই উত্তর কোরিয়ার কাছে 3-0 গোলে হেরেছে। সুতরাং কালকের ম্যাচটা আসলে বাংলাদেশ কেমন খেলে যে ওই 3 গোলের বেশি না খায়, মানে সেই জায়গাটাও একটা গোল ডিফারেন্সের ইস্যুটাও কিন্তু শেষ পর্যন্ত দাঁড়াবে, কারণ 3টা গ্রুপ থেকে বেস্ট টপ 3 যাবে, 8টা দলের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্সআপের সাথে বাংলাদেশের অনেক চান্স আছে, তারা চাইলে করতে পারবে। চাইলে করতে পারবে, বাংলাদেশ নিশ্চয়ই চাইবে, না চাওয়ার তো কোনো কারণ নেই। মেয়েদের ফুটবল নিয়ে একটু বলি যে ওভারঅল এই এশিয়ান কাপ নিয়ে আপনার কি মনে হয় যে মেয়েদের ফুটবলকে আরও একটু আলোচনায় আসবে? মানে বাংলাদেশের পারফরমেন্স, মেয়েদের ফুটবল সেটা কি আরও বাড়বে কিনা বাংলাদেশে? আপনার কাশি হচ্ছে, সরি আমিরা। হ্যাঁ, মেয়েদের ফুটবল কি মনে হচ্ছে যে আসলে সামনের দিনগুলোতে কি আরও বাড়বে কিনা? মনে হয় আরো ভালো কিছু হবে, কারণ এটা তো সবে শুরু মাত্র। হ্যাঁ, এটা তো সবে শুরু মাত্র, এবং এই মেয়েদের দেখে আসলে একটা জেনারেশন হয়তো বা আরো আগ্রহী হবে ফুটবলে, কিংবা আপনাদের দেখে যে জেনারেশনটা আসলে পরের ধাপে এসছে এখন এই টুর্নামেন্টে এশিয়ান কাপে দেখে আরো সামনের দিকে আরো আসবে হয়তো বা। সেটা অলরেডি অনেকে মানে মানে আমাদের এরকম একটা ভালো একটা দেখে আমি প্রায়ই দেখি যে অনেকে বলে, আমার এর সাথে অনেকে কমেন্ট করে বা অনেক জায়গায় দেখি যে বলে আমরাও খেলতে চাই, কিভাবে আমরা যোগাযোগ করবো বা কি কোনো একটা ক্লাবে যেতে হবে কিনা। আচ্ছা, সবাই জানতে চায় আসলে জানতে চায়। কিভাবে কি করবে। আর লাস্ট কোশ্চেন একটা জানতে চাই যে এশিয়ান কাপে তো বাংলাদেশ এবার কোয়ালিফাই করছে, সেটাই আসলে অনেকে অবাক হয়েছিল যে এশিয়ান কাপে বাংলাদেশ কিভাবে কোয়ালিফাই করলো এত টপ 12 টিমের মধ্যে। বাংলাদেশ কি এখন থেকে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টে এশিয়ান কাপে আসলে কোয়ালিফাই করার মতো যোগ্যতা রাখে? আপনার কি মনে হয় যে এই টপ 12? আমার মনে হয় রাখে, কারণ হচ্ছে এখন আমাদের যে অবস্থা, মানুষ যখন হচ্ছে উপরের দিকে যায় তখন পিছনে ঘুরে তাকানোর আর সময় নাই। এখন আমাদের সেই দিন সামনেই চোখ, আমাদের উপরেই চোখ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সানজিদা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। আমরা সামনেই চোখ রাখতে চাই এবং উপরের দিকেই চোখ রাখতে চাই, এবং তার ধারাবাহিকতায় আমরা উত্তর কোরিয়ার সঙ্গে কালকে বাংলাদেশের ম্যাচ, বাংলাদেশ একটা দারুণ লড়াকু পারফরমেন্স দিক। চীনের সঙ্গে বাংলাদেশের পারফরমেন্স যেমন অবাক করেছে পুরো বাংলাদেশকে, উত্তর কোরিয়ার পারফরমেন্স যেন আরও বেশি অবাক করে, আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।